যদি লজ্জা থাকে হাসিনা সরকারকে এই সংসদ ভেঙে দিয়ে তাড়াতাড়ি পদত্যাগ করা উচিত। যদি না করে তাহলে যতই সে চেষ্টা করুক না কেন, যত ক্ষমতা দেখাক না কেন হাসিনা সরকার, আপনি ক্ষমতায় থাকতে পারবেন না, আপনাকে যেতেই হবে। আপনার আর যত ষড়যন্ত্র করেন না কেন আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। এদেশের 17 কোটি মানুষ এক হয়েছে, হাসিনাকে বিতাড়িত করতেই হবে। এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি? আর কোন সময় নাই, তোমাকে যেতেই হবে। কয়েকদিন আগে মুফতি ফয়জুল করিম সাহেব মোড়লগঞ্জে বক্তব্য দেওয়াকালীন তাকে আপনার প্রশাসন যে অপমান করেছে, এই অপমান আপনারও বহন করতে হবে, মনে রাখবেন। এই দিন দিন নয়, আরো দিন আছে। প্রশাসন ছাড়া মাঠে আসেন, খেলা হবে। প্রশাসন ছাড়া খেলা হবে, মাঠে আসেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আন্দোলনকামীদেরকে ছেকে ছেকে ধরা হবে। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি যদি ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হন, আমরা মুসার ভূমিকায় আছি ইনশাআল্লাহ। পালাতে পারবেন না, বুড়িগঙ্গায় ডুবিয়ে মারা হবে, প্রত্যেক কর্মের হিসাব নেওয়া হবে। পাগলামি পেয়েছেন? বিরোধী দল কর্মসূচি দিলে আপনারাও কর্মসূচি দেন, বিরোধী দল সৌজন্য দেখিয়ে পরিবর্তন করলে আপনারাও পরিবর্তন করেন। এটা মগের মূল্য নাকি? যদি সাহস থাকে প্রশাসন ছাড়া ময়দানে আসুন, জনগণ দেখিয়ে দেবে। আমরা বলতে চাই, আপনারা রাষ্ট্রীয় শৃঙ্খলা নষ্ট করছেন, আপনারা সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন, আপনারা বিদেশের তাবেদারি করেন, আবার আপনারা অসৌজন্যমূলক ভাবে বিদেশি প্রতিনিধিদের সাথে অসৌজন্যমূলক কথা বলেন। আপনারা কূটনীতির ভাষায় কথা না বলে রাজনৈতিক ভাষায় কথা বলেন, যেটা শিষ্টাচার বহির্ভূত, যেটা রাষ্ট্রীয় নিয়ম শৃঙ্খলা এবং শিষ্টাচারের সাথে যায় না। এই আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখন তারা ভয় পায়, যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি ক্ষমতার পথ পরিবর্তন হয়, তাহলে আমরা কোথায় যাব? চুরি করার সময় মনে ছিল না? মানুষকে আঘাত করার সময় মনে ছিল না? এখন আপনারা কোথায় যাবেন? আপনারা কোথায় যাবেন আপনারা ঠিক করুন, কিন্তু মনে রাখবেন জনগণ জেগেছে। আওয়ামী লীগ ছাড়া যারাই কর্মসূচি দেয় মানুষের ঢল নামে। সুতরাং আমরা আহ্বান করব, এখনো শুভবুদ্ধির উদয় হোক। সরকারের যে মুখপত্র, উনি কথা বললে মনে হয় সুস্থ মানুষ কথা বলে না, কৌতুক করে। ওনার বক্তব্য টল হচ্ছে, রিকশাওয়ালা ওনার বক্তব্যে টল করে। এই লজ্জা কোথায়? এই লজ্জা হাসিনার, এই লজ্জা আওয়ামী লীগের। আওয়ামী লীগ দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে। সুতরাং আগামী নির্বাচনে হাসিনাকে পদত্যাগ করতেই হবে। বলতে চাই, দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। আগামী নির্বাচন জাতীয় সরকার ছাড়া হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। অথচ আওয়ামী লীগ গতকাল আজকের প্রোগ্রামটা কালকে নিয়ে গেল, সেই প্রোগ্রামে আপনারা অসহায় ভাবে তাকিয়ে দেখতেছেন, কোনো বাধা দেওয়ার ক্ষমতা আপনারা রাখেন না। তাদের বোঝা গেল আপনারা সরকারের গৃহপালিত প্রশাসনে নির্বাচিত হয়েছেন। আমাদের ট্যাক্সের মাধ্যমে জনগণের টাকায় আপনারা বেতনভুক্ত কর্মচারী, আপনারা জনগণের যানবাহন নিরাপদ দিতে পারেন না, একটি নির্দিষ্ট দলের কর্মচারী পরিণত হয়েছেন। আমরা যারা প্রশাসনকে মনে রাখবেন, গাড়ির চাকার এক পিঠ সবসময় নিচে থাকে না, সবসময় ঘরে এক পিঠ নিচে যায় আর এক পিঠ উপরে আসে। কিন্তু আপনারা যাদের ইশারায় প্রোগ্রাম করতে আমাদের এখানে বাধ্য করেছেন, আমরা স্পষ্ট বলতে চাই, ক্ষমতার পালাবদল হবে কিন্তু ইনশাআল্লাহ। অতএব এদিকে মাথায় রেখে সকল জনগণের যান মাল নিরাপত্তা দেওয়ার আহ্বান জানাচ্ছি আপনাদেরকে। আর একটি বিষয়, পাকিস্তান আমলে বাংলাদেশীদেরকে বাংলা ভাষায় কথা বলতে দেওয়া হয়নি।
এক কথায় বাংলাদেশের মানুষকে বাক রুদ্ধ করার চেষ্টা করা হয়েছিল। বাঙালি মানুষরা বাংলাদেশের কথা বলে, যারা বাংলা ভাষার কথা বলে, তারা কিন্তু তাদেরকে প্রতিহত করেছিল। বাংলা ভাষার কথা অর্জন করে নিয়েছিল, মাতৃভাষাকে অর্জন করেছিল। আপনারাও আজকে বাক স্বাধীনতা কেন্দ্র চান, তার মানে হচ্ছে আপনারাও তাদের কাতারে সামিল হয়েছেন। আমরা বলতে চাই, আপনারা পাকিস্তানের প্রেতত্বায় পরিণত হয়েছেন। এদেশের মানুষ পাকিস্তানকে তেড়ে দিয়ে হটিয়ে যুদ্ধ করে এদেশের মানুষের জানমালের নিরাপত্তা আপলোড দিয়েছিল, বিশেষ করে ভোটের অধিকার দিয়েছিল। এই সরকারের বাবা আওয়ামী লীগের অন্যতম নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান নেতৃত্বে। আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কেন? পাকিস্তানিরা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, ভাতের অধিকার কেড়ে নিয়েছিল। আজকে এসে আপনারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, তার মানে আপনারা তাদের থেকে কম নয়। আজকে আওয়ামী লীগের অবস্থা এমন ভাবে পরিণত হয়েছে, গত কয়েকদিন আগে ঢাকা 17 আসন নির্বাচন হয়েছে, সেইখানে একজন বাংলাদেশের নাগরিক সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তার নাম সকলে জানে, হিরো আলম নামে। হিরো আলমের মতন একজন ব্যক্তির কাছেও আওয়ামী লীগ পরাজিত হয়েছে। আওয়ামী লীগ হিরো আলমের কাছেও নির্বাচন করতে ভয় পায়, কারণ আওয়ামী লীগ জানে তাদের আস্থা জনগণ তা রাখে নাই, জনগণ তাদের ভোট দিবে না। এই জন্য হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছে। আমরা বলতে চাই, এমন হিরো আলম কেন, আরো সাধারণ মানুষ যদি নির্বাচনে আসে, তাও আওয়ামী লীগ নিজেদের উপর আস্থা রাখতে পারবে না। নিজেরা জিতার মতন তাদের বিশ্বাস তাদের নাই। অতএব আমরা বলতে চাই, বর্তমান সরকার বাহাদুর, চলমান সংসদ ভেঙে দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরের ঘোষণা, জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ। এর বিকল্প কোনো পথ পদ্ধতি পায়তারা করলে, নীল নস্কে আটলে পীর সাহেব চরমনাই জনগণ সাথে নিয়ে, বাঙালি জাতিকে সাথে নিয়ে, মুসলিম প্রেমার সাথে নিয়ে এদেশের সুষ্ঠু নির্বাচনের পথ সৃষ্টি করবে ইনশাআল্লাহ। অতএব যারা প্রশাসন রয়েছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন, প্রধানদের কর্মকর্তা রয়েছেন, অনুরোধ জানাবো, আগামী নির্বাচনেও আপনারা নীল নস্কে আটকাবেন না। একটি বিশেষ সরকারের পক্ষে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবেন না, নির্বাচনে কারচুপি করার চেষ্টা করবেন না। যদি করেন, এদেশের জনগণ আপনাদের উচিত জবাব দেবে। কিন্তু মনে রাখবেন, পরিবর্তন আসতে পারে, পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সেই দিন কিন্তু আফগানিস্তানে যেমন মার্কিনীরা বিমানের টাকায় ধরে পালিয়েছে, এমন কিন্তু হতে পারে। অতএব আগে থেকেই সাবধান হন, জনগণের পক্ষে আসুন, জাতির পক্ষে আসুন, বাংলাদেশের পক্ষে আসুন। জনগণ আপনাদেরকে ভালোবাসবে, নচেত জনগণ আস্থা করে নিক্ষেপ করবে। আগামী দিনে সকল সংগ্রামে আপনাদেরকে আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রাম আসার জন্য ঢাকা মহানগর উত্তর দক্ষিণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। আমার আলাইনাল বালা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা ABM জাকারিয়া। বক্তব্য রাখছেন মাওলানা ABM জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, সংগ্রামী জননেতা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের প্রাণপ্রিয় নেতা সংগ্রামী আমির পীর সাহেব হুজুর চরমনাই, কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, আমার বিক্ষুব্ধ ভাইয়েরা। আপনারা জানেন, গত কয়েকদিন আগে বাগেরহাটের মোরেলগঞ্জে আমাদের আন্দোলনের সেকেন্ড ইন কমান্ড মুফতি সাহেব হুজুরের একটি তৃণমূল সম্মেলন
সেই সম্মেলনে পুলিশ নগ্ন হস্তক্ষেপ করে সম্মেলন বন্ধ করে দিয়েছে। আমরা ওই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যদি সরকারের হাই কমান্ডের নির্দেশে ওই প্রোগ্রাম বানচাল করা হয়, তাহলে আমরা বলবো আওয়ামী লীগ আজকে জাতীয় সরকার দিতে চাচ্ছেন না, সংবিধানের দোহাই দিয়ে কথা ঠিক কিনা স্পষ্ট বলে দিবার চাই। বর্তমান সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, রাজনৈতিক দল দেশের নাগরিকরা সভা সমাবেশ করার অধিকার আছে। ওই সমাবেশে হস্তক্ষেপ করে আপনারা সংবিধান লঙ্ঘন করেছেন। আমাদের আজকে সমাবেশ ছিল বাইতুল মোকাররমের উত্তর গেটে, এটাকে নিষেধাজ্ঞা দিয়ে অনুমতি না দিয়ে আপনারা সংবিধান লঙ্ঘন করেছেন। আমরা বলতে চাই, পীর সাহেব চরমোনাই মাসব্যাপী কর্মসূচি দিয়েছে। বাংলাদেশের ইউনিয়নে ইউনিয়নে, থানায় থানায় প্রতিনিধি সম্মেলন হবে। ওই মুফতি সাহেবের প্রোগ্রাম বন্ধ করা, এটা যদি সরকারের হাইকমান্ড না জানে, স্থানীয় যেই পুলিশ এর সাথে জড়িত তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে বাংলাদেশের আর কোন থানায় প্রশাসন এই দুঃসাহস না দেখাতে পারে। বন্ধুগণ, আজকে আমরা বলতে চাই, আওয়ামী লীগের মন্ত্রীরা জোর গলায় বলেন, ওবায়দুল কাদের সাহেব বলেন, নির্বাচন হলে নাকি 70% ভোট আওয়ামী লীগের পক্ষে পড়বে। শতধিক্কার! এই কথা যদি সত্য হয়, তাহলে শেখ হাসিনা কেন পদত্যাগ করছেন না? ভয় কোথায়? ভয় একটাই, শেখ হাসিনা পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিলে 10টা আসনও পাবেন না। এইটা যখন গোয়েন্দা রিপোর্টে দিচ্ছে, এখন টালবাহানা শুরু করেছেন। পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, কোন টালবাহানা চলবে না। কম্বোডিয়ার নির্বাচনে মার্কিন ভিসা নীতি ছিল, আজকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে, কথা ঠিক কিনা? কাজী আজকে বাংলাদেশের বিরোধী মতকে দমন করার জন্য আজকে বেতনভুক্ত পুলিশ আছে, র্যাব আছে, প্রশাসন আছে, তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী শান্তি সমাবেশ ডেকে সারা দেশ থেকে লাখ লাখ লোক জড়ো করে রাষ্ট্রীয়ভাবে আপনারা অশান্তি সৃষ্টি করছেন। দেশের জনগণ ফুঁসে উঠেছে। 2014-18 আর চলবে না। জাতীয় সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আরেকটি কথা না বললেই নয়, প্রেস ক্লাবের সামনে হাজার হাজার শিক্ষক আজকে 18 দিন যাবত, 17 দিন যাবত বৃষ্টির মাঝে, রোদের মাঝে প্রেস ক্লাবে আছে জাতীয়করণের দাবিতে। এই সমাবেশ থেকে ওই শিক্ষকদের যৌক্তিক দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। শিক্ষকদেরকে অপমান করবেন না, তাদের যৌক্তিক দাবি মেনে শিক্ষকদেরকে ক্লাসে পাঠানোর ব্যবস্থা করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আবুল কাশেম। অধ্যকার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট
কেন্দ্রীয় ও নগর ব্যক্তিবৃন্দ, সম্মুখে উপবিষ্ট আন্দোলনের বিভিন্ন কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আজকে কেন আমরা এখানে একটু সমবেত হয়েছি। আমাদের নায়েব মেয়রকে তার যথারীতি অনুষ্ঠান করতে বাধা দিয়েছি, বাক স্বাধীনতা হরণ করেছি। আমরা যুদ্ধ করেছিলাম বাক স্বাধীনতার জন্য, কিন্তু আজকে মুক্তিযুদ্ধ চেতনার নামে বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে। অতএব আমি সরকারকে বলবো, মুক্তিযুদ্ধের কথা বলে বলে চিল্লাইবেন, অপরদিকে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী কাজ করেন, এটা কখনো দেশের মুক্তিযুদ্ধের মেনে নেবে না। এখন এই দেশের মুক্তিযুদ্ধ আছে, আমি অনুরোধ করব, আমরা যেই জন্য যুদ্ধ করেছিলাম, এই যুদ্ধের যে ঘোষণা ছিল, ঘোষণা হয়েছিল আপনার সরকার হয় পরিচালনা করেন, অন্যথায় আমি অনতিবিলম্বে পদত্যাগ করব। দ্বিতীয়ত কথা, আমাদের কথা পরিষ্কার, এই সরকার অধীনে নির্বাচন হবে না। যদি আমরা যদি সর্বদলীয় এটা নিরপেক্ষ সরকার করার জন্য সকল রাজনৈতিক দলের মানে দায়িত্বশীল লোকদেরকে নিয়ে একটা সরকার গঠন করা হবে, ওই গঠন সরকারের অধীনে আমরা নির্বাচনে যাবো ইনশাল্লাহ। কাজেই ক্ষমতা থেকে তাল বাহানা না করে আমি বলবো, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করবেন না। আজকে আমাদের অধীনে রবসা পড়ছে, মুক্তিযুদ্ধের চেতনা চুরি হয়ে গেছে। যারা চোর, যারা মুক্তিযুদ্ধ করে নাই, তারা মুক্তিযুদ্ধের চেতনা বলে চিল্লাইতেছে, আর যারা মুক্তিযোদ্ধা তারা আজকে ভাতা পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে। কাজে এটা সহ্য করা যায় না। প্রশাসন আর কতদিন করবেন? আপনাদের সময় শেষ হয়ে গেছে, অনতিবিলম্বে পদত্যাগ করিয়া আপনি একটা নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা দিয়া আপনি দেখেন কত পার্সেন্ট ভোট পান। আপনি তো বলেন আপনার ভোটের অত সংখ্যা 70% লোক বৈশা রয়েছে আপনাকে ভোট দেওয়ার জন্য, তো কিসের চিন্তা? আসেন মাঠে। আপনার ওবায়দুল্লাহ সাহেব বলে খেলা হবে, খেলা হবে মাঠে সুষ্ঠু ভোটের মাধ্যমে। যদি খেলা চান, সুষ্ঠু ভোটের মাধ্যমে খেলা করেন, দেখা যাবে আর কে করে। কাজেই আপনার বন্ধু আগামী সংগ্রামের জন্য বিশ্বাবুতের যে কোনো ডাকে সাড়া দিয়ে আপনার মাঠে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য প্রস্তুত থাকুন। আমরা সবসময় আপনাদের পাশে থাকি। আমরা রাজপথে সমুচিত জবাব দেবে যখন যে প্রোগ্রাম আছে আমরা হাজির হতে রাজি আছি ইনশাল্লাহ। কথা হবে মাঠে, কথা হবে স্লোগানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জননেতা মৌলানা লুকমান হোসেন জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমবেত ভাই ও বন্ধুগণ, আমিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সমাবেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। দফায় এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। সমবেত ভাই ও বন্ধুগণ, মহতরাম আমির এসেছেন বক্তব্য দিবেন। আজকে সারা বাংলাদেশে একটাই দাবি, শেখ হাসিনা কবে যাবে? আপনার অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না, শুধু তাই নয়, এদেশের কোন রাজনৈতিক নেতা, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, সুশীল সমাজ, সাংবাদিক বা কোনো ভালো মানুষ আপনার কাছে নিরাপদ নয় এবং সম্মান পায় না। কয়েকদিন আগে মুফতি ফয়জুল করিম সাহেব মোরলগঞ্জে বক্তব্য দেওয়াকালীন একজন শীর্ষস্থানীয় মাশায়েখ, পাশাপাশি একটি দলের সিনিয়র নেতা, সিনিয়র নায়েব আমির, তাকে আপনার প্রশাসন যে অপমান করেছে, এই অপমান আপনারও বহন করতে হবে, মনে রাখবেন। এই দিন নয়, আরো দিন আছে। প্রশাসন ছাড়া মাঠে আসেন, খেলা হবে। প্রশাসন ছাড়া খেলা হবে, মাঠে আসেন, নির্বাচন দেন। কত জনসমর্থন আপনার আছে আপনি দেখে দেন। গত 17 তারিখ এক
খন্দকার হেরু আলমের কাছে আপনার দল এত ভয় পেয়েছে, তাকে মাঠ থেকে মারতে মারতে বের করে দিয়েছেন। মাত্র 28,000 ভোট পেয়েছেন 3.5 লাখ ভোটের মধ্যে। বোঝা যাচ্ছে আওয়ামী লীগের ভোট এখন কোথায় গিয়েছে। এই জন্য আওয়ামী লীগ ভয় পায় নির্বাচন সুষ্ঠু দিতে। শেখ মুজিবুর রহমান 70 নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও ক্ষমতায় যেতে পারে নাই। পশ্চিমেরা ভোটের ফলাফল হরণ করেছে, ন্যায্য অধিকার দেয় নাই। কিন্তু শেখ মুজিব সেই আন্দোলন করে স্বাধীনতার ইতিহাস সৃষ্টি করে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করার পরে তার সন্তান হয়, তার সুযোগ্য মেয়ে দাবি করে আপনি আজকে ভোটের অধিকার হারিয়ে ফেলেছেন। ফলাফল থাক দূরের কথা। সুতরাং পদত্যাগ করুন, সম্মান নিয়ে থাকার চেষ্টা করুন। জনগণের হাতে যদি লাঠি উঠে যায়, ঝাড়ু পেটা উঠে যায়, আপনাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। অপমানিত হবেন না, অপমানিত হবেন না। অনুরোধ করতেছি। পীর সাহেব চরমনাই সুন্দর একটা দাবি করেছেন। বিএনপি দাবি করে তত্ত্বাবধায়ক সরকার, আপনি করেন আপনার অধীনে সরকার, সেহেতু বিকল্প একটা দাবি করেছেন জাতীয় সরকার, সকল দলের নেতৃত্বে একটি নিরপেক্ষ সরকার হবে। মোট কথা সুষ্ঠু ভোট চাই। আমরা অনেকদিন যাবৎ ভোট দিতে পারি না, আমরা ভোট দিতে চাই। ভোটের মাধ্যমে যারা আসবে তাদেরকে মানুষ গ্রহণ করবে, তাদেরকে গ্রহণ করবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী বন্ধুগণ, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা অধ্যক্ষ হাফেজ মৌলানা শেখ ফজলে বারী মাসউদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। সাদাকাল্লাহুল আযীম। গণমানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় রাহবার আমিরুল মুজাহিদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ আমার নগরবাসী ভাই ও বন্ধুগণ, সমবেত ভাই বন্ধুগণ, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কেউ যদি জুলুম করো কারো উপরে, এ ব্যাপারে আল্লাহ তাআলা যে গাফেল এটা ধারণা করিও না। আল্লাহ পাক সব দেখেন, সব জানেন। যথা সময়ে পরকালে তো বিচার হবেই, দুনিয়াতেও বিচার হবে ইনশাআল্লাহ। ঢাকায় আমরা প্রশাসনের ভাইদের সাথে চলাফেরা করি, উঠি বসি। আমরা এখানে প্রশাসনের সাথে কথাবার্তা বলি। মোড়লগঞ্জে নায়েবে আমিরুল মুজাহিদের সাথে প্রশাসনের যেই কর্মকর্তা আচরণ করেছে, ওটা কোনো সভ্য মানুষের আচরণ নয়। কোন ভদ্র ঘরের সন্তান এরকম আচরণ একজন জাতীয় নেতার সাথে করতে পারে না। এরকম অভদ্র ব্যক্তি প্রশাসনের দায়িত্বে থাকতে পারে না। যথা সময়ে এদেশের জনগণ বিচার করবে ইনশাআল্লাহ। সমবেত ভাই ও বন্ধুগণ, আপনারা দেখেছেন আজকে পত্রিকায় এসেছে ডেনমার্কে মিশর এবং তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পড়ানো হয়েছে। আমরা এই সরকারকে অবৈধ সরকার বলি না, তারপরেও যেহেতু ক্ষমতার চেয়ারে আছেন, আমরা বলতে চাই বাংলাদেশে ডেনমার্কের সমস্ত পণ্য নিষিদ্ধ ঘোষণা করুন। তারা যেভাবে কোরআনকে অপমানিত করছে, এদেশের জনগণ কিন্তু ডেনমার্কের দূতাবাসের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে কিন্তু বাধ্য হবে। প্রিয় ভাইয়েরা আমার, পরিশেষে বলি, বর্তমানে আজকেও পত্রিকায় দেখেছেন গত 24 ঘন্টায় ঢাকা শহরে 14 জন ডেঙ্গু রোগী মারা গিয়েছে। ভর্তি আছে 2500-এর বেশি। এর মধ্যে আপনারা দেখেছেন ঢাকা সিটি দক্ষিণের মেয়র গেছেন বাহিরে ঘুরতে, আর উত্তর সিটির মেয়র কয়দিন পর পর ওখানে রাস্তার জন্য ওই বিল্ডিং ভাঙ্গেন, ওইটা ভাঙ্গেন, সেটা ভাঙ্গেন। তাকে আমরা কোন নগরের উন্নয়নমূলক কাজে আমরা দেখি না। ডেঙ্গুতে মানুষ মারা যায়, আর দেখে কি সিটি কর্পোরেশন লোকজন ওখানে গিয়ে জরিমানা করেন, ওখানে গিয়ে জরিমানা করেন। আমাদের ধারণা সিটি কর্পোরেশনের নামকে এখন
জরিমানা কমিশনে রূপান্তরিত করলে ভালো হয়। এই সুযোগ নিয়ে আমরা গতকালকেও দেখেছি এক জায়গায় সিটি কর্পোরেশন একজন অধস্তনে একজন কর্মচারী সেও গিয়ে জরিমানা করা শুরু করেছে। কাজেই আমরা বলতে চাই ঢাকা সিটি উত্তরের বিশেষ করে মেয়রকে আমরা বলতে চাই, দক্ষিণের মেয়রকে বলতে চাই, ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য যে সকল কার্যক্রম করা দরকার আপনারা যদি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন আপনারা পদত্যাগ করুন। আমরা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যারা মেয়র হবে 24 ঘন্টার বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে আমরা সফল হব ইনশাআল্লাহ। কাজে আসুন আগামী দিনের সকল কর্মসূচিতে অনতিবিলম্বে আমাদের যে দাবি জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে, আমাদের এই দাবি মেনে নিন। অন্যথায় জনগণ কিন্তু উচিত জবাব দিতে, উচিত শিক্ষা দিতে পীর সাহেব চরমনের নেতৃত্বে বাধ্য হবে ইনশাআল্লাহ। আগামী দিনের সকল কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশাসন কর্তৃক ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সমাবেশে বাধা প্রদান করার প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি মানুষের প্রাণের স্পন্দন, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রূপকার পীর সাহেব চরমোনাই, জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট নগরবাসী ভাইরা, আসলে কথা কত দিকেই বলা যায়। যদি কারো মাথায় পচন ধরে তাহলে তো তাকে তো আর সুস্থ করা যায় না, সেখান থেকে কিছু আশাও করা যায় না। 18 সালের মধ্যরাতে নির্বাচন দিয়ে দেশের মানুষের সাথে প্রতারণা করে যারা এদেশের ক্ষমতায় বসছে তাদের কাছে দেশের জনগণের আবেগ অনুভূতির কোনো মূল্যই নেই। আমরা ধিক্কার জানাই প্রশাসনের এই বাধা। আমরা মনে করি সরকারের শীর্ষ মহলের ইন্ধন ছাড়া, নির্দেশনা ছাড়া একটা স্থানীয় থানার ওসির কখনো এই সাহস হওয়ার কথা না। আমরা মনে করি যে আওয়ামী লীগের পতন ঘনিয়ে আসছে, এ কারণে সে বরিশালে এক ভুল করল, বাগেরহাটে আরেক ভুল করল। প্রিয় ভাইয়েরা, আজকে সমাবেশে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন ভাইয়েরা সহ যাদেরকে দেশের মানুষ বিবেক মনে করে সেই সুশীল সমাজকে আমরা অনুরোধ করব যে আসুন, একটা দেশের সংবিধান হয় দেশের মানুষের জন্য। আমরা দেশ স্বাধীন করার পরে দেশের সংবিধান তৈরি হয়েছে, সংবিধানের আলোকে দেশে মুক্তিযুদ্ধ হয় নাই। সুতরাং সংবিধানের দোহাই দিয়ে কোনো অযোগ্য দুর্নীতিবাজ সম্পদ পাচারকারীরা আবার ক্ষমতায় চলে আসবে, এটা এদেশে হতে দেওয়া যাবে না। আমরা হাইকোর্ট সহ সেনা সহ সবাইকে অনুরোধ করব যে আসুন, যে আমরা সংবিধানকে একটা পবিত্র জায়গায় রাখি। সংবিধানের মাধ্যমে এই দুর্নীতিবাজ, সম্পদ পাচারকারী, লুটেরা, সন্ত্রাসীদের অভয় আশ্রম যেন সংবিধান না হয়। দেশে একটা সুন্দর নির্বাচন ব্যবস্থা ছিল তত্ত্বাবধায়ক, এটা ধ্বংসের জন্য আওয়ামী সরকার যেমন দায়ী, হাইকোর্টও তার দায় এড়াইতে পারে না। আমরা আমাদের আমির পীর সাহেব চরমোনাই এদেশের মানুষের আবেগ অনুভূতির দিকে লক্ষ্য করে জাতীয় সরকারের যে রূপরেখা প্রণয়ন করেছেন, সেখানে তো আওয়ামী লীগেরও প্রতিনিধি থাকবে, বিএনপির প্রতিনিধি থাকবে, এদেশের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে। তাহলে জাতীয় সরকারের মাধ্যমে নির্বাচন করতে আপনাদের ভয় কোথায়? আমরা আহ্বান করব যে আসুন, জাতীয় সরকারের এই দাবিকে আমরা মেনে নেই, না হলে এদেশের জনগণ কিন্তু খোঁড়া শুরু করবে, কেঁচো খুঁড়তে খুঁড়তে সাপ বের করবে, ওই সাপের বিচার করবে এদেশে ইনশাআল্লাহ। আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে
আমি আমার আলোচনা এখানে শেষ করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জননেতা আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকে অত্যন্ত বিক্ষুব্ধ মনে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই উদ্দেশ্যে, যেই সিনারিটি, যেই দৃশ্যটি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তা দেখে আমি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি। তার কারণ হলো, এই দেশের বরেণ্য উলামায়ে কেরামদের একজন আমাদের মহতারাম নায়েবে আমিরুল মুজাহিদিন, তিনি যখন তার নাম যখন ঘোষণা করা হলো, তখনই প্রশাসনের কিছু লোককে দেখা গেল দৌড়ে এসে তা বন্ধ করার পায়তারা করছে। আমাদের লোকেরাই এতটুকু অনুরোধ করেছিল যে ওনাকে সংক্ষিপ্ত কিছু নসিহত করার সুযোগ দিন। তার কারণ আলেমরা নসিহত করে মানুষের কল্যাণের জন্য, ওনাকে কিছু কল্যাণের কথা বলতে দিন। কিন্তু আমরা লক্ষ্য করলাম সেই নসিহত করার সুযোগ দেওয়া হয় নাই। তাইলে আপনারা কি আওয়ামী লীগের নসিহত মানতে চান? আলেমদের নসিহত না মানলে আপনাদের কল্যাণ নাই। আমি প্রশাসনের লোকদেরকে বলতে চাই, আজকে আপনারা ওলামায়ে কেরাম নসিহত করবে, আপনাদেরকে ভালো কথা বলবে, কেন শুনতে চান না? আমার কাছে মনে হয় যেহেতু আপনারা ইতিপূর্বে নসিহতের পরিবর্তে লোভে পড়ে এই বর্তমান ভোটহীন সরকারকে ক্ষমতায় এনেছে, আর তার জন্যই ভালো লোকের নসিহত আপনাদের ভালো লাগে না। আজকে আমরা দেখতে পাই এই নায়েবে আমিরুল মুজাহিদিন, তিনি প্রার্থী হওয়ার পরে তাকে যখন আঘাত করা হয়েছে তখন আপনার প্রশাসনের লোকেরা কোথায় ছিল? আজকে আমরা দেখতে পাই হিরো আলম সহ অন্য প্রার্থীদেরকে যখন মারা হয় তখন আপনার প্রশাসন থাকে কোথায়? তার মানে আপনাদের কি ডিউটি দেওয়া হয়েছে ভালো লোকদেরকে দমন করা? আজকে সরকার বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন দলের লোক ঢাকায় আসতেছে, আর আপনারা তাদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতার করছেন। এই জন্য কি আপনাদেরকে রাখা হয়েছে? আমি বলতে চাই, আপনি কোন রাজনৈতিক দলের আপনারা কর্মচারী নন, আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী, অর্থাৎ জনগণের কর্মচারী। আপনারা যদি জনগণের উপরে এই রকম হাত তোলেন তাহলে আপনারাও কিন্তু রেহাই পাবেন না। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, জনগণের স্বার্থে কাজ করুন, রাজনৈতিক দলের স্বার্থে কাজ করবেন না। এরপরে আমি বলতে চাই, আজকে যে ডেঙ্গু মশার উৎপাত সহ আজকে যে দ্রব্য মূল্যের দামের এই ঊর্ধ্বগতি, আপনি কয়জন কালোবাজারিকে গ্রেফতার করেছেন? কয়জন কালোবাজারির এলাকায় গিয়ে আপনি হামলা করেছেন? আপনাদের কাজ তো ছিল জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। সুতরাং আমি প্রশাসন ভাইদেরকে অনুরোধ করব, এখনো সময় আছে, জনকল্যাণে কাজ করুন। আর এর প্রধান কারণই হয়েছে অবৈধ সরকারের কারণে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমস্ত রাজনৈতিক প্রতিনিধিরা বলছে যে আগামী দিনে যদি জাতীয় সরকারের আন্ডারে নির্বাচন না হয় তাহলে এই ধরনের জুলুম নির্যাতন চলতেই থাকবে। তাই আমাদের এক দফায় এক দাবি, এই সরকারের পদত্যাগের দাবি নিয়ে আজকের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, বিক্ষোভ সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মৌলানা গাজী আতাউর রহমান। বক্তব্য রাখছেন জননেতা মৌলানা গাজী আতাউর রহমান।
السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশের মহতারাম প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় নেতা হযরত পীর সাহেব হুজুর চরমনাই, মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও আমার বিক্ষুব্ধ প্রাণপ্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা, আজকে আমাদের এই সমাবেশ হওয়ার কথা ছিল বাইতুল মোকাররমের উত্তর পাশের রাস্তায়, কিন্তু প্রশাসন, পুলিশ প্রশাসন আমাদেরকে সেখানে সভা করার অনুমতি দেয় নাই। তাদের যুক্তি কি ছিল? তারা আমাদের কাছে বলেছে যে আপনারা কেন এই 27 তারিখ প্রোগ্রাম ঘোষণা করেছেন, কেন 27 তারিখ সমস্যা কি? 27 তারিখ তো বিএনপি সমাবেশ ডেকেছে, আওয়ামী লীগ সমাবেশ ডেকেছে, তাহলে আবার আপনারা ডেকেছেন কেন? তো বিএনপি সমাবেশ ডেকেছে, আওয়ামী লীগ সমাবেশ ডেকেছে, আমরা ডাকতে সমস্যা কি? তো তারা বললো যে এত সংঘাত হবে, সহিংসতা হবে, আপনারা তো শান্তিপূর্ণ মানুষ, শান্তিপূর্ণ আন্দোলন করেন, আপনারা এই ভেজালের মধ্যে আসতেন কেন? তা এখন এই দেশটা কি বিএনপি আর আওয়ামী লীগের নাকি? হ্যাঁ, তা বিএনপি আওয়ামী লীগ সমাবেশ করবে, সেদিন ইসলামী আন্দোলন করতে পারবে না, এটা সংবিধানের কোথায় আছে? বিএনপি আওয়ামী লীগ দুটা বড় রাজনৈতিক দল, এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা রাজনৈতিক দল। আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, বিএনপি আওয়ামী লীগ যদি রাজনৈতিক প্রোগ্রাম করে, পাশাপাশি আমরাও করব, এটা আমাদের অধিকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনারা এই পাল্টাপাল্টি প্রোগ্রাম কেন করেন? তিনি বলেছেন যে আমরা তো ঘোষণাই দিয়েছি নির্বাচনের আগ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মাঠে থাকব। তা আপনারা নির্বাচনের আগ পর্যন্ত এই জাতীয় কর্মসূচি নিয়ে কেন মাঠে থাকবেন? আপনারা তো বলেন আপনি উন্নয়ন করেছেন, নির্বাচনে তো উন্নয়নের জন্য মানুষ আপনাদেরকে ভোট দিবে, সভা সমাবেশ মিছিল নিয়ে তো আপনাদের মাঠে থাকার প্রয়োজন নাই। এখন নির্বাচনের আগ পর্যন্ত যদি আপনাদের মাঠে থাকতে হয়, তাহলে আমরা রাজনৈতিক দল, আমাদের মাঠে থাকা লাগবে না? আমাদের সমাবেশ করা লাগবে না? আমরা পরিষ্কার বলতে চাই, আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল। আওয়ামী লীগের নেতারা আবার বলেন নির্বাচনের আগে এখানে বিএনপি বড় বড় সমাবেশ করে শক্তি প্রদর্শন করার জন্য, আমরাও আমাদের শক্তি দেখাতে চাই। তো বিএনপিও আওয়ামী লীগ শক্তি দেখাবে, আওয়ামী লীগের শক্তি দেখাবে, আর আমরা কি ঘরে বসে আঙ্গুল চুটবো? হ্যাঁ, আমাদের কি শক্তি নাই? বরং এদেশের শান্তিপ্রিয় মানুষ আমাদের কি ভালোবাসে, আমাদের শক্তি তাদের চেয়ে বেশি। আজকে বাংলাদেশে যে সহিংসতা, সংঘাতের রাজনীতি কিছুটাও পরিহারের জন্য রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে, এটার অবদান কার? ইসলামী আন্দোলন বাংলাদেশ। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 35 বছরের রাজনীতি করে দেখিয়ে দিয়েছে, গঠনমূলক রাজনীতি করে দেখিয়ে দিয়েছে যে গঠনমূলক রাজনীতি করেও মানুষের হৃদয় জয় করা যায়। সংঘাত, সহিংসতার রাজনীতি বাংলাদেশের শান্তিকামী মানুষ পছন্দ করে না। এই জন্য আলহামদুলিল্লাহ দিন দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা বাড়ছে, সমর্থন বাড়ছে। এই জন্য আমাদের পরিষ্কার কথা, প্রশাসন আমাদের সাথে যাতে ভদ্র আচরণ করে। আমরা শান্তিকামী, আমরা দেশের মানুষের ভালো চাই, দেশটা ভালো চলুক এটা চাই। সত্যিকারের দেশপ্রেমিক যদি কোনো রাজনৈতিক শক্তি থাকে, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। অতএব প্রশাসনে যেসব ভালো মানুষগুলো আছেন, গোয়েন্দা সংস্থায় যারা দেশপ্রেমিক আছেন,
তাদেরকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশকে সহযোগিতা করুন, আপনারা সত্যিকার অর্থে যদি দেশকে ভালোবাসেন। আরেকটা বিষয়, আমাদের নায়েব আমিরের উপরে যে বাধা প্রদান করা হয়েছে, তাকে যে অপমান অপদস্থ করা হয়েছে, অসম্মান করা হয়েছে, সেই বাগেরহাটের মোরেলগঞ্জে সেটা মিডিয়ায় এসেছে। আমাদের কথা হলো এটা তো একটা ঘরোয়া প্রোগ্রাম ছিল, সেটা একান্তই আমাদের সাংগঠনিক প্রোগ্রাম। আমাদের তৃণমূল সম্মেলন, আমাদের নেতা পীর সাহেব চরমনায় ঘোষণা করেছেন আগামী 2 মাসের মধ্যে সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় আমাদের তৃণমূল সম্মেলন হবে। এখন সেই তৃণমূল সম্মেলনে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, সেখানে নিয়মতান্ত্রিক এই কর্মসূচির অংশ হিসাবে মোরেলগঞ্জে প্রধান অতিথি হিসাবে আমাদের নায়েব আমির বক্তব্য দিতেছিলেন। স্থানীয় থানার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ওসির নেতৃত্বে তারা গিয়ে সেটা বাধাগ্রস্ত করেছে। কেন করলেন? আমরা পরিষ্কার বলতে চাই, সারা দেশে আমাদের ঘোষিত তৃণমূল থানা সম্মেলন, জেলা সম্মেলন, বিভাগীয় সম্মেলন সব চলবে, এবং আমাদের নেতৃবৃন্দের যেসব ধর্মীয় প্রোগ্রাম মাহফিলগুলো সব চলবে। কোথাও যাতে প্রশাসনের কোনো বাধা না আসে আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই। আর সামনে যদি কোনো থানায়, কোনো ইউনিয়নে, কোনো জেলায় আমাদের কোনো শান্তিপ্রিয় কোনো অনুষ্ঠানে, কোনো প্রোগ্রামে যদি বাধা দেওয়া হয়, তাহলে নিয়মতান্ত্রিক ভাবে আমরা ঢাকা শহরের প্রতিবাদ করব, এবং আগামী দিনে রাজনৈতিক সংগঠন হিসাবে, বাংলাদেশের একটি রাজনৈতিক সংগঠন হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা সহিংস রাজনীতি করে, সংঘাতের রাজনীতি করে, প্রতিহিংসার রাজনীতি করে, তারা যদি বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে থাকতে পারে, আমরাও প্রয়োজনে প্রতিদিন কর্মসূচি নিয়ে মাঠে থাকব। আপনারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এই বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জননেতা অধ্যাপক আশরাফ আলী আকন। জননেতা অধ্যাপক আশরাফ আলী আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আজ চরম সংকটে নিপতিত। রাজনৈতিক সংকট আজকের মারাত্মক আকার ধারণ করেছে, আর এই রাজনৈতিক সংকট সৃষ্টি করেছেন যারা ক্ষমতা আছেন, তারাই অধিকাংশ। সংগ্রামী ভাইরা আমার, আজকের যারা ভোট অধিকার হরণ করে তারা জালেম, বাক স্বাধীনতার হরণ করে তারা জালেম, জনগণের টাকা যারা চুরি করে তারা জালেম, জনগণের টাকা যারা বিধিয়ে পাচার করে তারা জালেম, মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা গ্রেপ্তার করে তারা জালেম। আর এই জালেমদের ব্যাপারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, আফজালুল জিহাদে কালেমাতুন হককে ইনদা সুলতানিল জায়ের। জালেম শাসকদের সামনে হক কথা বলা সর্বোত্তম জিহাদ। এই জালেমের বিরুদ্ধে আওয়াজ তোলা, তাদের বিরোধিতা করা, তাদের জুলুম থেকে দেশকে বাঁচানো, জনগণকে বাঁচানোর জন্য আন্দোলন করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আজকে আপনারা জানেন বারবার সরকার কি রূপ, তাদের স্বরূপ তারা বারবার প্রমাণ করছে তারা আসলে কি চায়। এদেশে গণতন্ত্র চায় না, ভোট চায় না, মানুষের বাক স্বাধীনতা চায় না, নিরাপদে মানুষ বসবাস করবে তা চায় না। আজকের পত্রিকায় দেখলাম বরিশাল থেকে লোক আসছেন, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। বিভিন্ন জেলা থেকে লোক, তাদের গ্রেপ্তার কেন করবেন আপনি? একটা মহাসমাবেশ যখন ডাকে একটা দল, আপনি তো আসতেই পারেন লোক, তাদেরকে এখন এই ঢাকা বসে গ্রেপ্তার করতেছেন। এইটা কিন্তু লক্ষণ ভালো না, ভালো লক্ষণ না। একজন রাজনৈতিক নেতার আগামী গত সে মন্ত্রী ছিল, এমপি ছিল, 100-150 মামলা দিয়ে রাখছেন আপনারা। তাদের এই মামলা কি আপনারা খাবেন না? আপনারা খাবেন না? আজকে সে সাহেব চলে গেল যে 10 বছরের
রাষ্ট্রপতি আর সেনাপ্রধান 9 বছরের প্রেসিডেন্ট, উনি জেলে কেন? দুর্নীতির কারণে। খালেদা জিয়া 5.5 বছর জেলে দুর্নীতির কারণে। আপনারা ক্ষমতায় হারান, ক্ষমতা থেকে তখন বিচ্যুত হবেন, আপনারা কত যুগ চলে থাকে আল্লাহ জানে। প্রস্তুত হন। প্রিয় ভাইরা আমার, আজকের আমরা চাই বাংলাদেশের মধ্যে যত দল রয়েছে তার মধ্যে সর্বোত্তম দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। যত নেতা রয়েছেন সর্বোত্তম নেতা ইসলামী আন্দোলন নেতা পীর সাহেব চরমনাই। যত দলের কর্মী রয়েছে সব দলের কর্মীর চেয়ে সবচেয়ে ভালো কর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দলের মধ্যে কোনো চোর নাই, ডাকাত নাই, সন্ত্রাসী নাই, মাদকাসক্ত নাই, মাদক ব্যবসায়ী নাই, টাকা পাচারকারী নাই। আজকের ওনারা মানুষকে হেদায়েতের জন্য দুইটা কথা বলবেন। আজকের ওনাদের কাছে পরশ পাথর তুল্য নেতা, আমাদের নেতা পরশ পাথর তুল্য নেতা, যাদের কাছে আসলে পরে খারাপ মানুষ সোনার মানুষে পরিণত হয়। আর আপনার যেন এমন একটা প্রচারণা দল, সোনার ছেলেরা আপনাদের কাছে গেলে ডাকাইত হয়, সন্ত্রাসী হয়, টাকা পাচারকারী হয়। ছাত্রলীগের 2 জন নেতা 2000 কোটি টাকা পাচার করেছে ফরিদপুরে, দেখেন নাই? ছাত্রলীগ 2000 কোটি টাকা, আরো কত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এরা হিসাব হবে ক্ষমতায় যখন আমরা থাকবেন না, তখন এগুলা কিন্তু হিসাব হবে, বলে ঠিক না? এই জন্য আসি, আমরা সরকারকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আপনারা বাক স্বাধীনতা হরণ করবেন না, ভোটের অধিকার হরণ করবেন না, টাকা চুরি করবেন না, টাকা পাচার করবেন না, বিদেশি শক্তি দালালি করবেন না। এটা কিন্তু দেশের মানুষ মেনে নেবে না। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। পীর সাহেব যখন যেভাবে ডাক দেবে, সকালে বিকালে যখন ডাক দেবে, আমরা সব ডাকে সারা দেবে। প্রস্তুত আছি তো নাকি? ইনশাআল্লাহ আজিজ প্রস্তুত থাকেন। বাতিলের মধ্যে হক কথা বলা আল্লাহ রাসূলের নির্দেশ, আমরা সেই নির্দেশ পালনের জন্য সর্বোচ্চ প্রস্তুত থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, সংগ্রামী জননেতা, অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, আন্দোলনের মহতারাম আমির পীর সাহেব চরমনাই, কেন্দ্র ও নগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইয়েরা, বর্তমান অবৈধ সরকার, শুধু তাই না, আগামীতে যে সরকার আসবে তাদের জন্য একটা পরামর্শ দিতে চাই, প্রস্তাব রাখতে চাই। এখন থেকে প্রশাসনে কোনো লোক যদি নিয়োগ দিতে হয়, আপনারা বংশমর্যাদা দেখে দিন, উঁচু বংশের না নিচু বংশের এটা দেখে নিয়ে, যারা সম্মানিত মানুষকে সম্মান দিতে জানে এমন মানুষ দিয়ে প্রশাসন সাজাতে হবে। ইদানিকালের ঘটনা আমরা বুঝতে পেরেছি, প্রশাসনে বেশ কিছু সংখ্যক মানুষ আছে, তারা মানুষকে যথাযথ সম্মান দিতে পারে না। ওরা চেনে না পীর সাহেব চরমনাইকে, ওরা চেনে না নায়েবে আমির মুফতি ফাইজুল কারীম সাহেবকে, ওরা চেনে না। চিনলে এই কাজ করতে পারত না। আমার ভাইয়েরা, বর্তমান অবৈধ সরকার যে ইতিহাস রচনা করছে, সারা পৃথিবীতে এই ইতিহাস খুঁজে পাবেন না। আগে শুনেছিলাম ডিজিটাল বাংলাদেশ, এখন শুনছি স্মার্ট বাংলাদেশ। তার চিত্র বলতে চাই, আমরা আগে শুনতাম নির্বাচনে জাল ভোট দেওয়া, হ্যাঁ 2-1টা দিত, ধরা পড়তো, গ্রেপ্তার করা হতো। এরপর একটু উন্নতি হলো, প্রকাশ্যে সিল দেওয়া শুরু হলো। এরপর আরো একটু উন্নতি হলো, বাক্সা ছিনতাই শুরু হলো। এরপর আরো একটু উন্নতি হলো,
দিনের ভোট রাত্রবেলা দেওয়া শুরু করছে। এরপর কর্মীদেরকে নাজেহাল করা শুরু করলো, এমনকি পল্লীতে এজেন্ট দিতে পারবে না এমন পরিবেশ তৈরি করলো। সর্বশেষ তাদের অবদান প্রার্থীকে এমন অবস্থায় ফেলে, প্রার্থীর উপর আক্রমণ করে যা পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। এইটা কি স্মার্ট বাংলাদেশ? এর পরিবর্তন হওয়া দরকার। এর পরিবর্তন চাই ইসলামী আদো বাংলাদেশ। ইসলামী আদো বাংলাদেশ সংঘাত চায় না, বিশৃঙ্খলা চায় না। তার প্রমাণ এদেশে একটা শান্তিপূর্ণ অবস্থান তৈরি করার জন্য কিছুদিন আগে আপনারা দেখেছেন সোহরাওয়ার্দী উদ্যানে সকল দল নিয়ে একই স্টেজে হাজির হয়েছেন, পিসাব চওড়াই ডাক দিয়েছেন, সকল দল নেতারা একমঞ্চে এসেছে, আর কেউ পারে নাই। আর আজকের ব্যতিক্রম দেখেন, মাঠ থেকে সবাই চলে গেছে, যায় নাই ইসলাম আন্দোলনের নেতা কর্মীরা। ওরা মাঠকে দখল করে রেখেছে, আগামীতেও রাখবে দখল ইনশাআল্লাহ। হ্যাঁ, মাঝে মধ্যে শুনি যখন প্রশাসনের লোকে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, উপরের থেকে বলা হয়েছে। আমাদের কর্মীরা একদিন বলা শুরু করবে হয়তোবা যে আমাদের উপর থেকে নির্দেশ এসেছে, আর খালি হাতে ময়দানে নামলে হবে না, আর খালি হাতে ময়দানে নামলে হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা এই ঘোষণা দিতে শেষ পর্যন্ত বাধ্য হবে। সেই দিনটা ঘন্টা আসার আগেই এই সরকারের সতর্ক হওয়া দরকার। অতি সত্বর জাতীয় সরকারের আন্ডারে একটা নির্বাচনের ব্যবস্থা করুন, আর ভোট চুরির ব্যবস্থা করবেন না, চেষ্টা করবেন না। দেশের মানুষ খুশি উঠেছে, আর রেহাই আপনারা পাবেন না। সর্বশেষ একটা কথা বলতে চাই, পিপিলিকা পতঙ্গ হয় মরিবার নয়। দেখবেন যাদের ধ্বংস ঘনিয়ে আসে তাদের ডানা গজায়। আমরাও লক্ষ্য করতেছি আওয়ামী লীগের ডানা গুজিয়েছে। আমার মনে হয় সামনে কঠিন এক পরিণতি আসতেছে, এর আগেই সতর্ক হওয়া দরকার। সুযোগ দেওয়া হচ্ছে, এদেশে মানুষ অনেক সহ্য করেছে, আর সহ্য করতে রাজি না। আর কি সহ্য করতে আপনারা রাজি আছেন নাকি? ইসলামী বাংলাদেশের মোহতারাম আমির রাজপথে নেমে এসেছেন, ঘোষণা হয়েছে যতদিন পর্যন্ত এই সরকার বিদায় না নিবে ততদিন পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে। আগামী দিনে যে কোনো আহ্বান আসবে, যত কঠোর কর্মসূচি আসবে, ইনশাল্লাহ সাথে সাথে আমরা সারা দিতে রাজি আছি কিনা? কে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, রাজপথের সংগ্রামী ইস্তেফার প্রিন্সিপাল মৌলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زال الحق وزاق الباطل إن الباطل كان زهوقا। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত দক্ষিণ উত্তরের ইসলামী আন্দোলনের ডাকে স্বল্প সময় আপনারা এখানে জমায়েত হয়েছেন, কেননা বিএনপি তারা আজকার প্রোগ্রাম দিয়েছিল তাদের কার্যালয়ে নয়াপল্টনের সামনে। আওয়ামী লীগ আবার জেদাজিডির পাল্টা তারা প্রোগ্রাম দিয়েছিল দক্ষিণ গেটে বাইতুল মোকাররমে। এক সংঘর্ষে মাঝখানে আমরা উত্তর গেটে প্রোগ্রাম দিয়েছি। এখন পুলিশ প্রশাসন সহ সবাই বিব্রত বোধ করতেছে যে দুই দলের লড়ালড়িতে মারামারিতে হয়তো ইসলামী আন্দোলন মাঝখানে এই প্রোগ্রাম করা যাবে না। কিন্তু যাই হোক, সরকারের বিভিন্ন ইতে যখন বিএনপিকে গোলাপবাগ দিল, তারা সেটা ডিনাই করলো যে না, আমরা গোলাপবাগে প্রোগ্রাম করব। তাদের প্রোগ্রাম ক্যান্সেল করে আগামীকাল দিচ্ছে। আবার আওয়ামী লীগও আগামীকাল দিচ্ছে। এখন দেখা যাচ্ছে যে একটা সংঘর্ষের দিকে, রক্তাক্তর দিকে, একটা মারামারির দিকে দেশটা যাইতেছে। কি বলেন আপনি? মানে এখানে বিরোধী দল বা বিএনপি বা অন্য সবাই যারা আছে, আমরাও চাই
বর্তমানে সরকারের পদত্যাগ। আমরাও চাই বর্তমান সরকার ক্ষমতায় থাকতে পারবে না। কেন আমরা বলি যে সে 2014-তে ভোট নিয়ে গেছে, বিনা নির্বাচনে সে 154টা সিট নিয়ে গেছে। 2018-তে সে দিনের ভোট রাত্রে বাক্স ভরছে প্রশাসনের মাধ্যমে, স্পষ্ট। তা উনি আবার এই 15 বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও আওয়ামী লীগ মনে করতেছে আমাদেরকে যে ক্ষমতার স্বাদ এইটাকে ছাড়া যাবে না। সে আবার 2024-এর নির্বাচনে সে আবার ক্ষমতা আসার সব নীল নকশা সে করতেছে। এইটা আমরা করতে দেব। এই জন্য আমরা স্পষ্ট বলছি যে না, আর শেখ হাসিনার অধীনে, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে ইসলামী আন্দোলন সহ বিরোধী দল কেউ যাবে না। যাবে কিনা বলেন? আমরা যাব। তাহলে আমাদের এক দফা কি জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, এটা আমাদের প্রথম দফা। বর্তমান সরকার যে ক্ষমতা ছাড়তে চায় না, কারণটা কি? কারণটা তাকে জিজ্ঞাসা করি। আপনারাও জনগণ, আপনারা তো সাধারণ জনগণ, আপনারা দেখেন যে 5টা মৌলিক বিষয় আমরা রাজনীতি করি, সবাই, সব রাজনৈতিক দল। 5টা মৌলিক বিষয়: খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং কি শিক্ষা। এই 5টার জন্য আমরা রাজনীতি করি সবাই। আচ্ছা, খাদ্যের কি অবস্থা একটু বলেন তো সবাই। 1000 টাকা মরিচের কেজি। কত? 1000 টাকা। এখন 200 টা 250। আপনার আদার কেজি 500 টাকা, আবার আলুর কেজি 50 টাকা, পেঁয়াজের কেজি 60 টাকা। আপনার এর থেকে শুরু করে নিত্য পণ্য, মাছ, গোশত থেকে শুরু করে সব ক্রয় মূল্য, ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে কি যায় নাই? তাহলে আপনি বলছেন 10 টাকা কেজিতে চাউল খাওয়াইবেন। সাংবাদিক বন্ধুরা মনে আছে কিনা? তাহলে কত? এখন 70 থেকে 80 টাকা কেজিতে চাউল খেয়ে দিচ্ছে। মরিচ ছিল 20 টাকা কেজি, সেই মরিচ 1000 টাকা কেজি। তাহলে এই বদনাম, এই এলজামি অভিযোগ নিয়ে আওয়ামী লীগ যদি বুদ্ধিমান হইতো তাহলে তাদের পদত্যাগ করা উচিত ছিল, ঠিক কিনা? পদত্যাগ করা উচিত ছিল কিনা? কিন্তু তারা ক্ষমতা থাকতে চায় না। গেল আপনার খাদ্যের অবস্থা। শিক্ষার অবস্থা কি? শিক্ষায় এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে সে ডারউইনের থিওরি, বানর থেকে মানুষ হয়েছে, অতে উজুর জায়গায় অজাগার, সব হিন্দুত্ববাদ মন্দিরের ছবি দিয়া সে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে, ঠিক কিনা? আসেন, শিক্ষার পরে আপনার বস্ত্র, কাপড় চোপড়ের কি দাম জানেন? বাসস্থান যে কয়টা বিভিন্ন জায়গায় যেতেছে সব ভাগ্যের দূরে পড়ে যাইতে আছে। চিকিৎসার কি অবস্থা? আপনারা বলেন চিকিৎসা। ডেঙ্গুর কি অবস্থা? কি ডেঙ্গুতে মানুষ মারা যাইতেছে কিনা বলেন? ডেঙ্গুর এমন অবস্থা, 2 সিটি কর্পোরেশন দক্ষিণ উত্তর, তাদের বড় বড় চাপাবাজি। এই চাপাবাজদেরকে আর ক্ষমতা রাখা যায় না। এদেরকে লজ্জা নিয়ে পদত্যাগ করা উচিত। 5000-এর উপরে ডেঙ্গু, এখন ডেঙ্গু রোগী হসপিটালে, মেডিকেলের ছাত্রী পর্যন্ত ডেঙ্গুতে মারা যাইতেছে। মশার উপদ্রবে ঢাকাবাসী আমরা থাকতে পারি না। সেহেতু যদি লজ্জা থাকে, হাসিনা সরকারকে এই সংসদ ভেঙে দিয়ে তাড়াতাড়ি পদত্যাগ করা উচিত। যদি না করে তাহলে যতই সে চেষ্টা করুক না কেন, যত ক্ষমতা দেখাক না কেন হাসিনা সরকার, আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। আপনাকে যেতেই হবে। আপনার আর যত ষড়যন্ত্র করেন না কেন, আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। এদেশের 17 কোটি মানুষ এক হয়েছে, হাসিনাকে বিতাড়িত করতেই হবে। এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি? আর কোন সময় নাই, তোমাকে যেতেই হবে। এবং আমরা নিরপেক্ষ নির্দলীয়, আমরা জাতীয় সরকারের অধীনে নির্বাচন করে একটি ইসলামপন্থী সরকার এবং ইসলামী সরকার আমরা এদেশবাসীকে উপহার দিতে চাই। এই আহ্বানের সেই হাত পাখার সেই আগামী দিনের আপনাদের বিজয়ের আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশে এখন সভাপতির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মৌলানা ইমতিয়াজ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত মোড়লগঞ্জে সিনিয়র নায়েব আমির আমাদের পানের স্পন্দন সাইকে চরমনায় প্রোগ্রামে বাধা প্রদান, জাতীয় সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ সহ বিভিন্ন দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, এই দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামের সিপাহসালার হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, সরকার জাতীয় নির্বাচন দিতে চায় না। তত্ত্বাবধায়ক সরকার অথবা জাতীয় সরকারের অধীনে শেখ হাসিনা নিজে থেকে নির্বাচন দিতে চায়, বলে নাকি সংবিধান অনুযায়ী করবে। যেই সংবিধান মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না, সেই সংবিধান এই দেশের জনগণ চায় না। যেই সংবিধান আমার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে দেয় না, সেই সংবিধান আমরা চাই না। যেই সংবিধান গরিবের পেটে লাথি মেরে বিদেশে টাকা পাচার করতে উদ্বুদ্ধ করে, ওই সংবিধান আমরা চাই না। যেই সংবিধান সাগর রনি সহ সাংবাদিকদেরকে হত্যা করলে তার বিচার হয় না, ওই সংবিধান আমাদের দরকার নাই। যেই সংবিধান মরিচের কেজি সিন্ডিকেট করে, চাল তেলের দাম বাড়ায় এবং সিন্ডিকেটদারি চোরা কারবাজিরকে উৎসাহিত করে, ওই সংবিধান আমরা চাই না। এই দেশে এমন এক সংবিধান রচিত করতে হবে যেখানে আলেম ওলামাদেরকে নির্যাতন করা হবে না, জেলের তালা ভেঙে আলেম ওলামাদেরকে আনতে হবে। যেই সরকার মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় না, এই সরকার জনগণ চায় না। যেই প্রশাসন মানুষের বাক স্বাধীনতা হরণ করে, আমরা এই প্রশাসনকে চাই না। অনুমতি স্বাধীনতা অর্জন করেছি, এই দেশে মুক্ত মনে কথা বলবো। আমাদের জনসভা ছিল বাইতুল মোকাররম করতে দেন নাই। আজকে এইখানে ব্যবসা প্রতিষ্ঠান পথচারীরা চলাফেরা করে, আমরা চেয়েছিলাম উত্তর গেটে সমাবেশ করতে। আজকে যাদের এখানে সমস্যা হচ্ছে আমরা দুঃখ প্রকাশ করে বলছি, এই দায় দায়িত্ব আমাদের নয়, এই দায় দায়িত্ব শেখ হাসিনা সরকার আর পুলিশ প্রশাসনের। আমাদেরকে উত্তর গেটে করতে দিলে এখানে ব্যবসা প্রতিষ্ঠানের কোনো সমস্যা হতো না। আমরা তীব্র নিন্দা জানাই। আরেকটি কথা বলে বক্তব্য শেষ করতে চাই। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন রমনায় যুব আন্দোলনকে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলন করতে ডিএমপি কমিশন লিখিত অনুমতি দিয়েছে। খোড়া অজুহাতে ঢাকা শহরের কোথায়ও নাকি তাদেরকে সম্মেলন করতে দিবে না। এটা কিসের বাক স্বাধীনতা? এটা কিসের বাক স্বাধীনতা? বিএনপি আমলিক করতে পারবে, আমরা কেন করতে পারবো না? তাহলে প্রশাসন কি আমলিগের চাটুকার, আমলিগের চাকর যে তাদের জন্য সুযোগ সুবিধা দিবে? আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোন দল গোষ্ঠীর কর্মচারী বা চাকর নয়। জনগণের সাথে প্রজাতন্ত্রের কর্মচারীর আচরণ করবেন। আমরা সাথে সাথে বলতে চাই, নায়েব আমির উপর যারা হামলা করেছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি বিধান করতে হবে। জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ডেঙ্গুর ওষুধ মেয়ররা খেয়েছে, এই মেয়রকে গ্রেফতার করুন, রিমান্ডে নেন। কেন আমরা মশার কামড় খাবো? আমরা ট্যাক্স দেই, কর দেই, তারপরেও কেন আমরা মশার কামড় খেয়ে ডেঙ্গু আক্রান্ত হবো? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।